সুপ্রভাত বন্ধুরা, আজ 22 মে শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। আমেরিকায় আবার ছাঁটাইয়ের খাড়া নেমে এলো বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীদের ওপর। এপ্রিলের গোড়ায় একটি ইমেলে এক লপ্তে কাজ হারিয়েছিলেন ওরাকলের 30,000 কর্মী। বুধবার মার্ক জুকারবার্গের মেটা একই সঙ্গে ছাঁটাই করল 8,000 কর্মীকে, যাদের বড় অংশই H-1B প্রাপ্ত বিদেশি। বৃহস্পতিবার জুকারবার্গ তার পদক্ষেপের সাফাই দিয়ে সমাজ মাধ্যমে লিখেছেন, আমরা জানি এটা খুব কঠিন সিদ্ধান্ত। আমেরিকার বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থার গণছাঁটাইয়ের শিকারদের বড় অংশই H-1B ভিসাধারী ভারতীয় নাগরিক। আশঙ্কা, কৃত্রিম মেধার অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের কারণে আগামী দিনে আরও বড় সংকট আসতে চলেছে। প্রকাশিত কয়েকটি খবরে দাবি, কৃত্রিম মেধা পরিকাঠামো এবং ডেটা সেন্টারে বিনিয়োগের কারণে খরচ কমাতে বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থার বেশ কিছু পথ বিলুপ্ত করতে হচ্ছে। ইরান সংঘর্ষে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে এবার মতবিরোধ দেখা দিল দুই বন্ধুর মধ্যে। আমেরিকা যে পথে এগোচ্ছে তা পছন্দ নয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। আবার বন্ধু নেতানিয়াহু যা চাইছেন সেই রাস্তায় যেতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে এক প্রস্থ তপ্ত ফোনালাপ হয় বলে মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশ। আমেরিকা চাইছে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খুলে রাখতে, কিন্তু নেতানিয়াহুর সায় নেই তাতে। এই নিয়ে ঈষৎ অসন্তুষ্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি চাইছেন ফের ইরানে হামলা শুরু করুক আমেরিকা। বস্তুত মার্কিন সংবাদ মাধ্যমগুলির দাবি, গত মঙ্গলবারে ইরানে নতুন হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল, কিন্তু তার ঠিক আগেই সোমবার আচমকা তিনি ঘোষণা করে দেন ওই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে। পরের দিন মঙ্গলবার ফোনে কথা হয় ট্রাম্প এবং নেতানিয়াহুর। দুই বন্ধুর প্রায় 1 ঘন্টার ফোন আলাপ একটি পর্যায়ে গিয়ে বেশ তপ্ত হয়ে গিয়েছিল বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মার্কিন এবং ইসরায়েলের সংবাদ মাধ্যমে। গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার অন্তত 2টি জাহাজে মঙ্গলবার ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন এই নৌবহরের আয়োজকেরা। একটি ভিডিও ফুটেজে গুলির দৃশ্য উঠে এসেছে। এদিকে এদিনই বহরের অর্ধশত নৌযান আটক করেছে ইসরায়েল। তবে ইসরায়েল বলেছে তারা গুলি ব্যবহার করেনি এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে গত এপ্রিল মাসের শেষ দিকে গাজামুখী গ্লোবাল সমুদ্রের একটি নৌবহর আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছিল ইসরায়েল। এবারের বহরটি আবার ত্রাণ নিয়ে গাজায় পৌঁছানোর চেষ্টা করছিল। গ্লোবাল সমুদ্রের যাত্রার ভিডিও সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ওই ভিডিওতে দেখা যায় ইসরায়েলি সেনারা 2টি নৌযানে গুলি ছুড়েছেন। ইন্দো বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের বাংলাদেশের প্রতিনিধি দল আসছে ভারতে। 20 থেকে 23 মে 6 জনের ওই প্রতিনিধি দল কলকাতায় বৈঠক করবে। মোহাম্মদ আনোয়ার কাদিরের নেতৃত্বে ওই দল ফারাক্কায় জলবন্টন পরিস্থিতি পরিদর্শনেও যাবে। এটি ইন্দো বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের 86তম বৈঠক। 1996 সালে হওয়া 30 বছরে জলবন্টন চুক্তির মেয়াদে এবছর ডিসেম্বরেই শেষ হচ্ছে। বিভিন্ন সময় গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ অভিযোগ করে এসেছে তারা শুখা মরশুমে ফারাক্কা বাঁধ থেকে পর্যাপ্ত জল পায় না। যদিও ভারত বারবার জানিয়েছে জলপ্রবাহের স্বাভাবিক ওঠানামার কারণেই জলের পরিমাণ কম বেশি হয়ে থাকে। ইতালিতে পৌঁছে সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে যৌথ বিবৃতিতে জানালেন দুই দেশ তাদের পারস্পরিক বোঝাপড়া আরও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ কৌশলগত অংশীদারিকে সফল করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং নতুন প্রযুক্তির ক্ষেত্রে বোঝাপড়া জোরদার করা হবে। ইতালিতে বসবাসকারী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন মোদী। আসছি দেশের খবরে। আইনি এবং সামাজিক প্রাপ্য কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং গ্রাহক পরিষেবা সংক্রান্ত প্রশ্নে কোনো রকম আপোষে যেতে রাজি নন স্টেট ব্যাংকের কর্মীরা। কর্মীদের স্বার্থ রক্ষা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক শিল্পের মৌলিক জনপরিষেবামূলক পরিকাঠামোকে অক্ষুণ্ণ রাখার দাবিতে আগামী সোমবার এবং মঙ্গলবার দেশব্যাপী ধর্মঘট করবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মীরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় ডেপুটি চিফ লেবার কমিশনারের ডাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন এবং সিএলসির দ্বিপাক্ষিক বৈঠকে ধর্মঘটের সিদ্ধান্তে অনড় সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
একটা সাধারণ মিম যে অল্প সময়ের মধ্যে এত জনপ্রিয়তা পেয়ে যাবে, তা যে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপিকেও ছাপিয়ে যাবে, তা হয়তো কল্পনাও করা যায়নি। বৃহস্পতিবার দুপুরের মধ্যে এক্সে ককরোচ জনতা পার্টির ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গেছে 1,22,00,000। কিন্তু এরপরেই নাকি তাদের এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। মাত্র কয়েকদিনের অনলাইন ব্যঙ্গাত্মক আন্দোলন কিভাবে লক্ষ লক্ষ তরুণের ক্ষোভ হাসির মিলিত ঢেউয়ে জাতীয় আলোচনার কেন্দ্রে পৌঁছে গেল, সেই নিয়েও এখন তুমুল চর্চা। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এবং একটি স্ক্রিনশট শেয়ার করে জানান, দলের এক্স অ্যাকাউন্ট ভারত থেকে আর দেখা যাচ্ছে না। অভিজিতের কথায়, এটা প্রত্যাশিতই ছিল, এটাই বাস্তব, সিজেপির অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে। ঝাড়খণ্ডের রাঁচিতে বৃহস্পতিবার আত্মসমর্পণ করলেন 27 মাওবাদী। উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। রাজ্য পুলিশের ডিজি তারাশা মিশ্রের উপস্থিতিতে মাওবাদীরা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী মাওবাদীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। প্রসঙ্গত, রাজ্যে মাওবাদীদের ধরতে নবজীবন অভিযান শুরু করেছে পুলিশ, সিআরপিএফ এবং ঝাড়খণ্ডের জাগুয়ার বাহিনী। পুলিশ সূত্রে খবর যে 27 জন আত্মসমর্পণ করেছেন তারা সকলেই পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড ছিলেন। আত্মসমর্পণকারী মাওবাদীদের বিরুদ্ধে বহু মামলা ঝুলছে। এবছরে এখনো পর্যন্ত রাজ্যে 22 মাওবাদীর মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে। 44 জনকে গ্রেপ্তার করা হয়েছে আর 29 জন আত্মসমর্পণ করেছেন। 2019 সালে পুলওয়ামা হামলার অন্যতম চক্রী হামজা বোরহান নিহত। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে প্রাণ হারিয়েছে সে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। 2019 সালে পুলওয়ামার ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন 40 জন সিআরপিএফ জওয়ান। সেই হামলাকারীদের বিস্ফোরক জুগিয়েছিল এই হামজা, এমনটাই তদন্তে জেনেছিলেন গোয়েন্দারা। হামজা ওরফে ডাক্তার আদতে পুলওয়ামার বাসিন্দা। 2022 সালে তাকে জঙ্গি বলে ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তার শরীরে একাধিক বুলেটের আঘাতের চিহ্ন মিলেছে। প্রসঙ্গত, গত কয়েক বছর পাক অধিকৃত কাশ্মীরে বেশ কয়েকজন জঙ্গি হত্যার খবর মিলেছে। ভারতীয় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে কাশ্মীরে ফের মানব ঢাল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাধারণ এক গ্রামবাসী জাহাঙ্গীর। দেশ জুড়ে রেড হট করিডোর। মঙ্গলবার পর্যন্ত চলবে এই তাপপ্রবাহ। জ্বালানির মূল্য বৃদ্ধি ও পরিবহন ধর্মঘটে বিপর্যস্ত দিল্লি এবং দিল্লি এনসিআর। ইবোলার চোখ রাঙানিতে স্থগিত হয়ে গেল ভারত আফ্রিকা শীর্ষ সম্মেলন। মুম্বাইয়ে বস্তি উচ্ছেদের নামে মসজিদ ভাঙল রেল। জনরোষ দমনে বেপরোয়া লাঠিপেটা পুলিশের। রাস্তায় নামাজ পড়া কোনো ধর্মীয় অনুশীলন নয়, বরং তা প্রশাসন ও হিন্দু সমাজকে ভয় দেখানোর উদ্দেশ্যে শক্তি প্রদর্শন। এই অভিযোগ তুলে এবার রাস্তায় নামাজ পড়ার উপর কড়া নিষেধাজ্ঞার দাবি জানালো বিশ্ব হিন্দু পরিষদ। এখন রাজ্যের খবর। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার মামলায় সিবিআইকে 3 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবার থেকে সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে চলবে আরজি কর মামলার তদন্ত। এর আগে এই মামলায় আসামি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িয়ে রয়েছে বলে মনে করে সঠিক বিচারের দাবিতে ফের শিয়ালদা আদালতের দ্বারস্থ হয়েছিলেন তরুণী চিকিৎসকের বাবা মা। এবার পরিবারের দাবিকেই খতিয়ে দেখতে পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশিকায় বলা হয়েছে, ঘটনার দিন আরজি করে ঠিক কী ঘটেছিল তার জন্য পুনরায় ঘটনাস্থলে যেতে হবে। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার নির্দেশও দেওয়া হয়েছে সিবিআইকে। ওই দিন রাতে তরুণী চিকিৎসকের সহকর্মীদের সঙ্গে খাবার খাওয়ার সময় থেকে নির্যাতিতার শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত সময়ে ঠিক কী ঘটেছিল এবং কারা কারা সেখানে উপস্থিত ছিলেন তার সম্পূর্ণ ঘটনাক্রম সিবিআইকে খতিয়ে দেখতে সম্পূর্ণ স্বাধীনতাও দিয়েছে কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি বুধবার 24 জুন। পাশাপাশি সিবিআই তদন্ত প্রক্রিয়াকে ঘিরে এদিন অসন্তোষও প্রকাশ করে হাইকোর্ট। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে। বসিরহাট মহকুমা জুড়ে নিয়ম করে তৃণমূলের এহেন প্রশাসনিক ও দলের কর্তা ব্যক্তিদের গ্রেপ্তারের খবরে রাজনৈতিক মহলে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে গুঞ্জন। বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের অনেক সন্দেহ প্রকাশ করে বলছেন, ঘুরপথে বিজেপিতে যাওয়ার রাস্তা সুগম করতে আগাম কোনো ছলচাতুরি নয় তো। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে গ্রামে গ্রামে। যেমন হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ শহীদুল ইসলামের বাড়ি 4টি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত বাথরুমটিও।
আগাম বিপদের আজ বুঝতে পেরে রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডল নিজেকে সেফ করিডোরে নিতে তারই কোনো এক ব্যক্তিকে দিয়ে পুলিশে অভিযোগ করিয়ে দিল না তো। এই আশঙ্কার পাশাপাশি কেউ কেউ একথা জানাতে ভুললেন না, ঘোড়া কেনাবেচায় জগৎজোড়া নাম বিজেপির, যাদের নামে এতদিন কোনো অভিযোগ স্থানীয় থানায় লিপিবদ্ধ হলো না বা কেউ করলো না হঠাৎ করে, তাদের নামে অভিযোগ এবং গ্রেপ্তার এবং জেলযাত্রা কেমন যেন ধোঁয়াশা তৈরি হচ্ছে। এ কথাও চর্চায় রাখছেন রাজনৈতিক মহলের কেউ কেউ। রেল স্টেশন থেকে হকারদের উচ্ছেদের পরিকল্পনা গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। নৈহাটি ও কাঁচরাপাড়া স্টেশনে ইতিমধ্যে আরপিএফ নোটিশ দিয়েছিল, রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে হকারদের দোকান সরিয়ে নিতে হবে। এই মর্মে বৃহস্পতিবার ছিল শেষ দিন। বামপন্থীদের লড়াইয়ে হকার উচ্ছেদের পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। লাল ঝান্ডা কাঁধে নিয়ে রেল হকাররা এই উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামে। দীর্ঘ 15 বছর পর নৈহাটিতে রেল হকাররা লাল ঝান্ডা কাঁধে নিয়ে পুরো নৈহাটি রেল স্টেশন এলাকা পরিক্রমা করে। নৈহাটিতে রেল হকারদের সামনে সিআইটিইউ উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক গার্গী চ্যাটার্জি বলেন, রেল কর্তৃপক্ষ অন্যায়ভাবে রেলওয়ে স্টেশন থেকে হকার উচ্ছেদের পরিকল্পনা গ্রহণ করেছে। এই পেশার সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষ, এর ওপর তাদের পরিবারের রুটি রুজি, ছেলে মেয়েদের পড়াশুনো নির্ভর করে। এখন এদের দোকান চলে গেলে এরা বাঁচবে কি করে? হকারদের সুনির্দিষ্ট পুনর্বাসন দিতে হবে, বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। শতাব্দী প্রাচীন একটি হাট গেরস্থালির জিনিসপত্রের পাশাপাশি গবাদি পশু কেনাবেচা হতো। পুরুলিয়া জেলার সর্ববৃহৎ পশু হাট হলো কাশীপুরের হাট। প্রত্যেক বৃহস্পতিবার শুধু পুরুলিয়া জেলা নয়, অন্যান্য জেলা এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও ক্রেতা এবং বিক্রেতারা এখানে আসতেন বিক্রি করতে। হাট পরিচালন কমিটির সূত্রে জানা গিয়েছে, আগে প্রত্যেক হাটের দিন 1000-এর বেশি গবাদি পশু কেনাবেচা হতো, কিন্তু গত সপ্তাহে হাতে গোনা কয়েকটি গবাদি পশু এলেও এই বৃহস্পতিবার এই হাটের গেট একেবারেই খোলেনি। পশু হাটে শুধুমাত্র গরু কেনাবেচাই নয়, স্থানীয় অর্থনীতির সঙ্গে জড়িয়ে এই সমস্ত হাট। হাটের পাশে যেমন খড় বিক্রেতা থাকলে সেরকম ছোটখাটো খাবারের দোকানের মাধ্যমে মানুষজন রোজগার করতেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে গবাদি পশু কেনাবেচা একেবারেই বন্ধ হয়ে গেছে। তাই পুরুলিয়া, জয়পুর, বড়টার, ঝালদা, বলরামপুর সর্বত্র একই চিত্র, পশু হাট বন্ধ। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে তার ছাপ পড়েছে। শেষে খেলার খবর। 22 বছর পর জাতীয় স্তরে ট্রফি জিতল ইস্টবেঙ্গল। কিশোর ভারতী স্টেডিয়ামে পিছিয়ে পড়ে উইন্টার কাশীকে হারালো তারা। লাল হলুদের হয়ে গোল করলেন ইউসেফ এজিজারিও রশিদ। রোমানিয়ায় অনুষ্ঠিত সুপার চেস ক্লাসিক 2026-এর 7ম রাউন্ডে ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ তাঁর প্রথম হারের সম্মুখীন হয়েছেন। আমেরিকার গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানার কাছে তিনি পরাজিত হন। অন্যদিকে একই রাউন্ডে এক অদ্ভুত সমাপতনে টুর্নামেন্টের শীর্ষস্থানাধিকারী ভিনসেন্ট কিমারকে হারিয়ে নিজের প্রথম জয় তুলে নিয়েছেন উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার জাভকির সিন্দারাভ। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।